আজ যে মানুষটির দোয়া এবং আলোচনা এখানে দাঁড়িয়েছে, অত্যন্ত বেদনা এবং কষ্টের সাথে, দুঃখের সাথে আমরা আল্লাহর কাছে মোনাজাত করি। তুমি আল্লামা সাঈদীর সেই মোনাজাত, হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও, তার এই মোনাজাতকে মেহেরবানি করে তুমি কবুল করে নাও। প্রিয় ভাইরা আমার, একটি জাতীয় এবং আন্তদেশীয় পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং সেই উদ্দেশ্যেই তাকে কারারুদ্ধ করা হয়েছিল। আপনারা জানেন, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যখন কারাগার থেকে তাকে বের করা হলো, আপনারা জানেন যে মাসুদ সাঈদী তখন স্টেটমেন্ট দিয়েছিল। আল্লামা সাঈদী জিজ্ঞেস করেছিলেন যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কারারক্ষীরা বলেছিল যে আমরা জানি না, কর্তৃপক্ষের আদেশে আপনাকে বের করা হচ্ছে। যখন গেটের বাইরে বের করা হলো, তখন আল্লামা সাঈদীকে বলা হলো যে আপনাকে আমরা মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাচ্ছি। অর্থাৎ মাসুদ সাঈদীর এই বক্তব্য থেকে বোঝা যায় আল্লামা সাঈদীর নামে যে হার্ট অ্যাটাকের গল্প জুড়ে দেওয়া হয়েছিল, এই হার্ট অ্যাটাকের সাথে আল্লামা সাঈদীর কোনো সম্পর্ক ছিল না। তাই যদি হতো তাহলে তিনি রোগী হতেন, তিনি জিজ্ঞেস করতেন না যে আমাকে বের করা হলো কেন, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। পিজি হসপিটালের সামনে যখন আল্লামা সাঈদীকে এনে নামানো হলো, আপনারা দেখেছেন 4 দেয়ালের 8 ফুট জায়গায় 13টি বছর ধরে নির্যাতিত একজন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন মুক্ত আকাশ দেখে, তার চারিপাশে শত শত মানুষ দেখে তিনি আকাশের দিকে তাকিয়ে তিনি যে হাসি দিয়েছিলেন, তাতেও প্রমাণিত হয় যে আল্লামা সাঈদী হার্ট অ্যাটাকের রোগী ছিলেন না, তাই কিনা? আল্লামা সাঈদীকে নিয়ে হসপিটালের ভিতরে বসিয়ে দেওয়া হলো। তিনি বেডে বসা অবস্থায়, আপনারা আজকেও দেখেছেন ফেসবুকে ছবিটা ভাইরাল হয়ে আছে, তিনি সুস্থ মানুষের মতো তিনি বেডে আসন গাড়ি দিয়ে বসেছিলেন, তাই না? একজন হার্ট অ্যাটাকের রোগী তো বেডে আসন গেড়ে আসন গাড়ি দিয়ে বসে থাকার কথা না, তাই কি? আল্লামা সাঈদীর সকল আলামত প্রমাণ করে তিনি সুস্থ ছিলেন, তিনি অসুস্থ ছিলেন না। এরপরে হার্ট অ্যাটাক পরীক্ষা নিরীক্ষা করার জন্য যতগুলো উচ্চ পর্যায়ের পরীক্ষা আছে, তার কোনো পরীক্ষা নিরীক্ষা সেদিন করা হয়নি, যেটা আপনারা দেখেছেন ডাক্তাররা সেটা বলেছে। কি হলো? শুনছিলা জেবরিন সাবরিন, তিনি ছিলেন আল্লামা সাঈদীর জন্য নিয়োজিত নার্স। সময়টা ছিল 14 আগস্ট। শুনছিলা জেবরিনকে বলা হলো ইঞ্জেকশন শিশির ভিতর থেকে নিয়ে সিরিঞ্জে তুলে নেওয়া হলো। শুনছিলা জেবরিন নার্সকে দেওয়া হলো যে ইঞ্জেকশন সাঈদী সাহেবের জন্য দিতে হবে। শুনছিলা জেবরিন সে সময় বলেছিলেন যে ইঞ্জেকশন তো তার টিউব থেকে সিরিঞ্জে আমার বের করার কথা, এবং আমার কাছে প্রেসক্রিপশন থাকবে, সেইটা দিয়ে ইঞ্জেকশনের নাম এবং প্রেসক্রিপশনের নাম আমি মিলিয়ে দেখব যে ঔষধ ঠিক আছে কিনা। সিরিঞ্জের ভিতরে কি ঢুকানো হয়েছে সে সম্পর্কে আমার কোনো নলেজ নেই, সুতরাং এই ইঞ্জেকশন আমি আল্লামা সাঈদীকে দিতে পারবো না। আপনারা জানেন শুনছিলা জেবরিন নার্সের সাথে সেদিন এমন আচরণ করা হয়েছিল, তিনি সেই রাত্রে হসপিটাল ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তবে হসপিটাল ত্যাগ করার আগে তিনি কিছু ছবি এবং কিছু ভিডিও যমুনা টেলিভিশনের কাছে তিনি পাস করেছিলেন। আপনারা জানেন কিনা? সেই যমুনা টেলিভিশনের কাছে ফাঁস করা সেই ভিডিও ছবির সূত্র ধরে সাংবাদিকরা হসপিটালে গিয়েছিল। একজন হিন্দু ডাক্তার সাঈদী সাহেবের জন্য চিকিৎসক হিসেবে নিয়োজিত করা হয়েছিল, তিনি
আল্লামা সাঈদীর মৃত্যুর পরে তিনি বারবার টেলিভিশনের কাছে এসে তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন। আপনাদের মনে আছে এগুলো? আল্লামা সাঈদীর মতো মানুষের চিকিৎসার জন্য একজন ভারতীয় এজেন্ট হত্যা করার জন্য তাকে চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, এর ভিতরে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। ইনজেকশনের টাইমটা এমনভাবে সেট করা হয়েছিল, 14 আগস্ট ইনজেকশন দেওয়া হবে, গভীর রাত 2টা অথবা 3টার ভিতরে আল্লামা সাঈদী ইন্তেকাল হয়ে যাওয়ার কথা। সেদিন থাকবে 15 আগস্ট। কি আপনাদের মনে আছে? 15 আগস্ট থাকবে, গভীর রাত্রে সাঈদী সাহেবের লাশ র্যাব পুলিশের প্রহরায় ইচ্ছামতো দাফন করা হবে, জানাজা দিতে দেওয়া হবে না। এই পরিকল্পনা করে টাইমিং ইনজেকশন দেওয়া হয়েছিল। আর 15 আগস্টকে কেন তার হত্যার দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল? এজন্য 15 আগস্ট সারা দেশের টিভি পত্রিকার হেডলাইনে শুধু একজন ফাতি নেতা, মরা নেতা, কি মনে আছে আপনাদের? 15 আগস্ট তার ভাষণ বাজতে থাকবে পত্রিকায়, তারই খবরে হেডলাইন হবে, সাঈদীর কোনো নামগন্ধ পত্রিকায় এবং নিউজের শিরোনাম হবে না। এই জন্য 15 আগস্টকে সাঈদী সাহেবকে হত্যার দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছিল। আমাদের সামনে বসে আছেন সাবেক ছাত্রনেতা মোসাল্লিফ ফরিদ উদ্দিন, সরকারি মহিলা কলেজের শিক্ষক। আমি তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। কিন্তু রাত 12টার পরে 15 আগস্ট মৃত্যুবরণ করার কথা, কিন্তু আল্লামা সাঈদীকে আল্লাহ তাআলা তাদের পরিকল্পনা বাস্তবায়ন না করে রাত 8টার দিকে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মৃত্যু হয়ে গেল, তাই না? 15 আগস্ট আর গেল না, 14 আগস্ট তার মৃত্যু হয়ে গেল। পরিকল্পনা মাফিক সাঈদী সাহেবের লাশকে পিজি হসপিটাল থেকে পুলিশি প্রহরায় স্বজনদেরকে দেখতে না দিয়ে বাইরে নেওয়ার জন্য নানান টালবাহানা হয়েছিল, জানেন আপনারা। সেই দিন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বিরাট ভূমিকার কারণে এবং হাজার হাজার লাখ লাখ সাঈদী ভক্তের ঘিরে রাখার কারণে সেই দিন রাত্রে সাঈদী সাহেবের লাশকে বের করতে দেওয়া হয় নাই। মাসুদ সাঈদী তার সেজ ছেলে সাঈদী সাহেবের হসপিটালে ঢোকার পরপরই তিনি পিজি হসপিটালে গিয়েছিলেন। মাসুদ সাঈদী চিকিৎসকদের কাছে এবং পুলিশ বাহিনীর কাছে আবেদন করেছিলেন, আমার আব্বার কি রোগ হয়েছে আমাকে জানতে হবে, আমাকে আব্বার সাথে সাক্ষাৎ করতে হবে, আব্বার পছন্দনীয় ডাক্তার দিয়ে আব্বাকে চিকিৎসা হচ্ছে কিনা সেটা আমাকে জানতে হবে। সন্ধ্যা থেকে বিকাল থেকে শুরু করে মাসুদ সাঈদী কোলাপসিবল গেট ধরে সেই সময়ের অবশিষ্ট দিন এবং সারা রাত মৃত্যু হওয়ার পরেও তিনি কোলাপসিবল গেট ধরে কান্না করেছিলেন, আমার আব্বাকে একটু দেখতে দেন, আমি আব্বাকে দেখতে চাই। কিন্তু মাসুদ সাঈদীকে সেদিন তার আব্বাকে দেখতে দেওয়া হয় নাই, তাই কিনা? সাঈদীকে হত্যার সকল ষড়যন্ত্র এভাবে জাতির কাছে উন্মোচিত হলো। আল্লামা সাঈদীর দাফন করে রাখার জন্য কবর জায়গা ঠিক করে রেখেছিলেন সিদ্দিকিয়া মাদ্রাসার আঙিনায় ক্যাম্পাসে। সেখানে উস্কানি দিয়ে মব তৈরি করা হলো, সাঈদী সাহেবের লাশ সেখানে নিতে দেওয়া হলো না। সাঈদী সাহেবের জানাজা সাঈদী ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবার কথা ছিল। প্রিয় হাজরিন, আমি তার বাস্তব সাক্ষী, আমি সেখানে গিয়েছিলাম। আমি লাইভে বর্তমান পরিস্থিতি তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা জানেন, যারা লাইভে সংযুক্ত ছিলেন। শামীম সাঈদী তখন দেশের বাইরে ছিলেন, তিনি কেবল এয়ারপোর্ট থেকে নেমেছেন। শামীম সাঈদীর সাথে আমার কথা হচ্ছিল, কতদূর আসছেন ভাই? এয়ারপোর্ট থেকে গেট পাস হবেন এই অবস্থায় শামীম ভাই বললেন, ডিসি সাহেবের সাথে কথা হয়েছে, এডিসি আপনাদের ওখানে আছে, আপনি একটু সাক্ষাৎ করে বুঝিয়ে বলেন, আমার আসতে মাত্র আর 2 ঘন্টার সময় লাগবে, আমি আসার আগে যেন জানাজা না হয়, আমি আব্বার জানাজায় শরীক হতে চাই। মেসেজ নিয়ে যখন আমি ডিসি সাহেবের কাছে গেলাম, এডিশনাল এডিসির কাছে গেলাম, তিনি লাশের কাছে দাঁড়িয়েছিলেন, অনেক পুলিশ দিয়ে ঘেরা ছিল। যেহেতু
শামীম ভাই আমাকে মোবাইল করেছেন, সেজন্য আমি একটু নিজে থেকে একটু বেশি জোর অনুভব করলাম, আত্মবল অনুভব করলাম। আমি বললাম যে এডিসি জেনারেল আছেন, তিনি কে, আমি একটু সাক্ষাৎ করব। পুলিশ আমাকে দেখিয়ে দিল এডিসি জেনারেল। আমি গেলাম, আমি আমার পরিচয় দিলাম, বললাম শামীম ভাই অনুরোধ করেছে, ডিসি স্যারের সাথে কথা হয়েছে, জানাজা 2 ঘন্টা দেরিতে হবে, তিনি এয়ারপোর্টে গেট পাস হচ্ছেন। এডিসি বলল যে জানাজা দেরি করার কোনো সুযোগ নেই। আমার সামনে পুলিশদেরকে নির্দেশ দিয়ে দিল জানাজার জন্য মাইকে রেডি করেন। আমাদের পিরোজপুর জেলা আমির তখন তিনি বক্তব্য দিচ্ছিলেন, উপস্থিত জনতাকে সম্বোধন করে জেলা আমির ফরিদ ভাইকে থ্রেট দেওয়া হলো আমার সামনে। থ্রেট দেওয়ার পরে সেখানে আমি এডিসি জেনারেলকে আমি নিজে শক্ত করে থ্রেট দিলাম এবং আমি বলে দিলাম যে এই জানাজা শামীম সাঈদীর অনুপস্থিতিতে এখানে জানাজা হতে পারবে না। লাখ লাখ জনতা সেদিন আমার স্লোগানের সাথে মাঠে স্লোগানে মুখরিত হয়ে গিয়েছিল। জানাজা আটকে দেওয়া হলো। আমাকে বলা হলো এই ছেলেটা তাবৎ সর্বনাশের গোড়া, এই ছেলেটার পরিচয় নাও, একে একে পরিচয় নাও। আমার কাছে পুলিশ ছুটে আসলো। আমি দেখলাম যে আমাদের তখনকার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান ভিড় ঠেলে তিনি লাশের দিকে চলে আসলেন। আমি একটু কৌশল করে অধ্যাপক মুজিব ভাইয়ের কাছে চলে গেলাম, তাদের সাথে মিশে গিয়ে আমি দোতলায় গেলাম। দোতলায় গ্রিলের ফাঁক থেকে হাত বের করে আমি স্লোগান দিয়েছিলাম, শামীম সাঈদী আসার আগে কোনো জানাজা হবে না। হাজার লাখ লাখ জনতা সেদিন জানাজা আটকে দিয়ে শামীম ভাই আসা পর্যন্ত জানাজা অপেক্ষা করার জন্য সেদিন জানাজা নিয়ন্ত্রণ করেছিল অধ্যাপক মুজিব ভাই। সেদিন সিদ্ধান্ত নেওয়ার পরে জানাজা হলো। 13তম জানাজা শেষ হয়ে যাওয়ার পরে শামীম ভাই পিরোজপুরে উপস্থিত হলেন। তখন 13টি জানাজা শেষ হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাচ্ছি যে আমাদের আব্দুল ওদুদ ভাই সার্বক্ষণিক ছিলেন, কেন্দ্রীয় নেতারা আসছিল। আমি বলতে চাচ্ছি যে আল্লামা সাঈদী সাহেবকে হত্যার মাধ্যমে শহীদ করার জন্য যে ষড়যন্ত্রগুলো করা হয়েছিল, যেগুলো জাতির কাছে অনেকের কাছে স্পষ্ট নয়, আর বিবেকবান মানুষের কাছে এই ষড়যন্ত্র আজকে ক্লিয়ার। প্রত্যেকটা মানুষকে বলতে হবে, আল্লামা সাঈদী শুধু নয়, নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা সহ প্রত্যেকটা নিরপরাধ মানুষকে জুডিশিয়াল নাটক সাজিয়ে তাদেরকে হত্যার মাধ্যমে শহীদ করা হয়েছে। আমরা আগামী নির্বাচনে এই গণহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা রায় দিয়ে এদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে প্রতিশোধ নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। সেই আল্লামা সাঈদীর শাহাদাতের সময় আপনারা দেখেছেন হাজার হাজার ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ দল থেকে এই সত্যকে উপলব্ধি করে পদত্যাগ করেছিল দল থেকে। হাজার হাজার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আমাদের সাথে গায়েবানা জানাজায় শরীক হয়েছিল। তারা বলেছিল যে এত বড় জিহাংসা মেনে নেওয়া যায় না, আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, তাতে কি হয়েছে, বিবেক বিক্রি করে দেই নাই। আমরা সে সমস্ত ভাইদেরকে স্বাগত জানাই, কিন্তু সেই সময়ে যে সমস্ত নিষ্ঠুর পাষাণ সন্ত্রাসী ষড়যন্ত্রকারী আওয়ামী প্রেতাত্মা আমাদের পাশে থেকে আমাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলেন জানাজা পড়ার অপরাধে, তাদেরকে আমরা ক্ষমা করব না। তাদেরকে ক্ষমা করলে সাঈদীর সাথে বেঈমানি করা হবে। আমরা বলতে চাই, আপনারাও আপনাদের সতীর্থ ছাত্রলীগ, যুবলীগের মতো দল ত্যাগ করে তওবা করে আমাদের কাছে আসবেন, তারপরে আমরা বিচার করে দেখব আপনাদের সাথে কি আচরণ করা যায়। প্রিয় ভাইরা আমার, এই ময়দানে একজন মানুষ একা একা এই 20-25টা বছর দাঁড়ে দাঁড়ে রোদে বৃষ্টিতে ঘামে ভিজে মানুষের কাছে যাওয়ার কারণে তিনি কালো হয়ে গিয়েছেন। অনেক ক্যান্ডিডেট আছে এসি রুমে তৃপ্তিতে গাড়িতে এখানে আসেন, এসি রুমে যে থাকেন তারা সাদা আছেন। যে মানুষটি আপনাদের খবর নিতে গিয়ে আজ 24-25টি বছর আপনাদের সাথে থাকতে গিয়ে 58টি মামলায় তিনি অসংখ্যবার কারারুদ্ধ হয়েছেন,
17 বছরের ভিতরে প্রায় 2 বছর তাকে কারাগারে থাকতে হয়েছে। সেই মানুষটি আর কেউ নয়, সেই মানুষটি অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওদুদ, তাই কিনা? শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, মহিলা, পুরুষ কেউ তাকে চিনতে বাকি নেই। বসন্তের মৌসুমে অনেক কোকিল আসবে, অনেক সুললিত গান গাবে, মানব দরদি ফুলের মতো পবিত্র অনেক কিছুই বলবে। তাদেরকে এই সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলনের কোনো প্রমাণ নেই, একটি মামলায় জেল খাটার কোনো ইতিহাস নেই। যারা আপনাদের ব্যথার পাশে ছিল না, যারা আপনাদের কষ্টে শরীক ছিল না, এদেরকে কোনোভাবেই যেন এই ময়দানে জায়গা না পায়, সে সম্পর্কে আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। এরা সবাই আমাদের মেহমান, আসবে, চা খেয়ে সম্মান করে বিদায় দেব। শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিকের রক্ত সিলাত এই ময়দান, সেই শহীদের যোগ্য উত্তরসূরি অ্যাডভোকেট শেখ আব্দুল ওদুদ ভাই সংসদে গিয়ে রামপাল মোংলার প্রতিনিধিত্ব করবেন ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন রামপাল মোংলা আসনকে বিলুপ্তির প্রস্তাব দেওয়া হয়েছে। সেই আসনকে ফিরিয়ে আনার ভূমিকায় রাত দিন ঢাকা প্রেস ক্লাব, নির্বাচন কমিশন, মাঠে ময়দানে এই আসনকে ফিরিয়ে আনার জন্য আব্দুল ওদুদ ভাই লড়াই করে যাচ্ছেন। এই আসনে যাদের বিজয়ের কোনো আস্থা নেই, তারা চায় এই আসন সরে যাক। যাদের আস্থা তৈরি হয়েছে, একে আমার মায়ের কোল রামপাল মোংলা আসন আমরা ফিরে যেতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার। আমরা বলতে চাই, হিন্দু ভাইরা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে। চটের হাটে আমরা কথা বলতে পারি নাই। এই অঞ্চলের সন্ত্রাস